রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বিভিন্ন সংস্কার সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো ও জাতীয় সনদ প্রণয়ন করা ঐকমত্য কমিশনের লক্ষ্য। কিন্তু প্রথম দফার আলোচনায় দেখা গেছে মৌলিক সংস্কারে ইস্যুতে মতানৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ অবস্থায় লক্ষ্য অর্জন কতটা সহজ আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতেই দেখে নিতে চাই এই গণ অভ্যুত্থানের পর থেকে এই প্রায় 9 মাস পেরিয়েছে, এর মধ্যে সংস্কার অগ্রগতি কতটা হলো। এই সরকারের লক্ষ্যই ছিল একটি সংস্কার করা এবং একটি নির্বাচন দেয়া। সংস্কারের পরে নির্বাচনে আলাপ হচ্ছে, সংস্কার ইস্যুতে কতটা অগ্রগতি আমরা একটু সামারি দেখে নিতে চাই। দেখতে চাই 2024 সালের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ ও জনপ্রশাসন, এই 6টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রথমেই কমিশন গঠন করে সরকার। এরপর আমরা দেখেছি 2025 সালের ফেব্রুয়ারিতে সম্বলিত প্রতিবেদন প্রকাশ করে। এই যে কমিশনগুলো, তারা রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করেই মূলত এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরপর আমরা দেখছি যে 2025 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। মূলত এই সংবিধানের এই যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছিল, এই সংস্কার কমিশনগুলো একসঙ্গে এটি বাস্তবায়নের জন্যই মূলত জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল এবং সেখানে প্রধান উপদেষ্টাকে সভাপতি এবং এই সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন আলী রিয়াজকে সাধারণ সম্পাদক করে এই কমিশনটি গঠন করা হয় এবং এই 6 কমিশনের প্রধান সহসভাপতি এবং এই কমিশনের যে 6 জন প্রধান, তারাও এই ঐকমত্য কমিশনের সদস্য। এছাড়া আমরা দেখেছি এই কমিশনই মূলত এতদিন কাজ করছে। আমরা দেখেছি এরপরে 15 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে, যার লক্ষ্য নির্ধারণ করা হয় 6 মাস এবং 2025 সালের 28 ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবেদন পাঠানো হয়, যেখানে মূলত আমরা দেখেছি 2025 সালের 6 মার্চ এই প্রতিবেদন 5 মার্চের মধ্যে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ 38টি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় স্প্রেডশিটের মাধ্যমে এবং 2025 সালের 15 মার্চ মতামত দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করা হয়। যে স্প্রেডশিটটি পাঠানো হয়েছে সেখান থেকে মতামত দিতে দেওয়া হয়েছিল, বিশ্লেষণ জমা দিতে বলা হয়েছিল, যদিও কিছু কিছু দল এর সময় বাড়ানোর প্রতি আহ্বান জানায়, অনুরোধ জানায়। এরপর আমরা দেখেছি 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আমরা দেখেছি যে এই অধিবেশন হবার পরেই মূলত প্রথম দফার অধিবেশন শেষে দ্বিতীয় দফার আলাপ আলোচনা শুরু হতে যাচ্ছে। দর্শক, এই পর্বে আমরা এবার দেখে নিতে চাই আজ ভোটের মাঠের আলোচনায় যা যা আলোচনা হলো। জামাতি ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। সে সঙ্গে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন বা ইসিকে নির্দেশ দিয়েছে। এর কারণে শুকরিয়া আদায় করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই সংগ্রাম শেষে জামাত ইসলামী দল হিসাবে আজ তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। তিনি বলেছেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হলো। এদিকে আজ এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বরের পর নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠবে। দর্শক, ভোটের মাঠে এই আলাপ আলোচনাগুলো ছিল। এইসব বিষয় সংস্কার, নির্বাচন ইস্যুতে আমরা একটু আলাপ আলোচনা করতে চাই। আলোচনায় যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইমরান হোসেন। ইমরান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের আজকের আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাই, এই যে সংস্কার ইস্যু নিয়ে যত আলাপ হয়েছে, এই সরকারের অন্যতম লক্ষ্য ছিল সংস্কার। প্রথম দফায় আলোচনা শেষ করেছে ঐকমত্য কমিশন, দ্বিতীয় দফায় আলোচনা শুরু হতে যাচ্ছে। এই প্রথম দফার আলোচনায় কতটা অগ্রগতি হলো? এনসিপি বা আপনারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আপনারা কতটা সন্তুষ্ট? ধন্যবাদ হাসিব ভাই এবং এখন টিভির দর্শকদের ধন্যবাদ। প্রথমত আপনি যেটা বলেছেন যে
এই গণ অভ্যুত্থানের পরে আমাদের কাছে সামনে আসলে সংস্কারের আলাপটাকে আরও প্রকটভাবে মানুষের প্রত্যাশার সামনে নিয়ে এসেছে। সংস্কার ইতিপূর্বে একটা সেগমেন্ট অফ পিপল চাচ্ছিল, কিন্তু সংস্কার এখন সামগ্রিকভাবে সকল মানুষের চাওয়ার জায়গায় এসেছে। কারণ এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে এখানে যে স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী হওয়ার যে স্ট্রাকচার, যে রাষ্ট্র কাঠামো, ফ্যাসিবাদ গড়ে তোলে যে রাষ্ট্র কাঠামো, এখান থেকে একটা পরিবর্তন লাগবে এবং ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে তার জন্য এই রাষ্ট্র কাঠামো এবং সংবিধান এটা একটা ব্যাপক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তো ইতিমধ্যেই আমরা খেয়াল করেছি যে অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই সংস্কারের ব্যাপারে কতগুলো কমিশন গঠন করেছে। কমিশনগুলো ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে, সেই ভিত্তিতে আমরা রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছি। কিন্তু আমরা আসলে এর মধ্যে দিয়ে লক্ষ্য করলাম যে রাজনৈতিক দলগুলো মতামত দেওয়ার ক্ষেত্রে খুব বেশি আন্তরিক ছিল এরকম না, কিংবা একটা ঐক্যমতের জায়গা তৈরি করার ক্ষেত্রে আন্তরিকতার মধ্যে অনেক ঘাটতি দেখেছি। আমরা যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি, আমরা জনগণের এইখানে প্রত্যাশার সাথে আমাদের নিজেদেরকে রেখেছি। জনগণ যেভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই, একটা বিচার ব্যবস্থা চাই যেখানে প্রত্যেকের জন্য ইনসাফ প্রতিষ্ঠিত হয়, আমরা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা চাই, আমরা রাষ্ট্র ব্যবস্থাকে সেইভাবে সংস্কার করার দিকে আগাতে চাচ্ছি। কিন্তু এখানে আসলে এই সংস্কার কমিশন যে উদ্যোগ নিয়েছে, আমরা আমাদের সংস্কারের আলাপটাকে যতটা স্পষ্ট হয়ে তুলতে পেরেছি, কিন্তু এই সংস্কার কমিশনের মাধ্যমে সকল দলের মধ্যে যে সমঝোতার জায়গা তৈরি করা দরকার বা ঐক্যমত তৈরি করা দরকার, সেই জায়গাটাই একটা বিরাট ঘাটতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। বিশেষ করে কতকগুলো দল যারা আসলে আমরা বলবো যে এই পুরনো কাঠামোকে জিয়ে রাখতে চাই, তারা এখনো পর্যন্ত এই সংস্কারের ব্যাপারে খুব বেশি ঐক্যমততা জায়গাটা তৈরি করেনি। বরঞ্চ বলবো যে এই সময় জনগণের চাওয়া পাওয়ার সাথে একটা বিপরীতাত্মক জায়গায় দাঁড়িয়েছে। সেখান থেকে আমরা মনে করি যে ঐক্যমত কমিশন প্রথম ধাপে যে আলাপটা করেছে, একটা পোর্শনে আমি কিছুটা ফলপ্রসূ বলবো, কারণ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামীতে আগাতে চাচ্ছে। হয়তোবা দু একটা দল, সেটা জনপ্রিয় দল, বড় দল হতে পারে, কিন্তু বেশিরভাগ দল আসলে ঐক্যমত কমিশনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে অংশ নিয়েছে বলবো আমি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এরপরে যেহেতু দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে, সেখানকার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আলাপ করব। আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটের টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমনের সঙ্গে। আপনার সঙ্গে যে বিষয়টি আলাপ করছিলাম, যে এই সরকারের দ্বিতীয় দফায় আলাপ আলোচনা শুরু হতে যাচ্ছে ঐকমত্য কমিশনের, সেখানে প্রত্যাশার জায়গাটা কি? আসলে আমরা ইতিমধ্যেই যেই আলোচনা হয়েছে, আপনি জানেন যে ঐক্যমত্য কমিশন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের কাছে 166টি প্রস্তাব দিয়ে আমাদের মতামত নিয়েছে। আমরা সেখানে মতামত দিয়েছি। তো আমাদের মতামতের পর এবং অন্যান্য দলও মতামত দিয়েছে। এখন আমরা চাই যে আসলে সকল দলের মতামতকে আসলে সন্নিবেশিত করে আমরা ঐক্যমত্যের জায়গাটাকে স্পষ্ট করা, এবং একই সাথে আমরা এখন আশা করব ঐক্যমত্য কমিশনের কাছে কিংবা সংস্কারের কাছে যে আমাদের আসলে এই সংস্কার প্রক্রিয়াটা কোন পদ্ধতিতে বাস্তবায়িত হবে। কারণ আপনারা জানেন যে আমাদের এখানে এই সংবিধান সংস্কারের জন্য নানা রকমের পদ্ধতির কথা নানাভাবে বলে আসছে। আমরা আমাদের জায়গা থেকে খুব স্পষ্ট করেছি যে আমরা এই ঐক্যমত্য কমিশনের সকল দলের যে মতামত, এই মতামতকে বাস্তবায়নের জন্য আমরা আসলে একটা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, যাতে জনগণের ম্যান্ডেটের মাধ্যম দিয়ে সংস্কারটা হয়। কারণ আপনারা জানেন যে একটা নির্বাচিত সরকার, যেমন এই মুহূর্তে আমাদের অন্যতম বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, ওনারা বলছে যে ওনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করে নির্বাচিত সরকার মাধ্যমে সংবিধান সংস্কার করবে, কিন্তু এটা টেকনিক্যালি সম্ভব না। কারণ একটা নির্বাচিত সরকার সংবিধানের বেসিক বা প্রিন্সিপালের জায়গায় বদলাতে পারে না, তো এবং জনগণের ম্যান্ডেটও থাকে না সেখানে। তা আমরা খুব স্পষ্টভাবেই বলছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে যে আমরা যদি এই সংস্কারটাকে সত্যিকার অর্থেই সাস্টেনেবল করতে চাই, কারণ ইতিপূর্বে আমরা এরকম সংস্কার দেখেছি, সেগুলো কিন্তু টিকানো যায়নি, কারণ সেখানে জনগণের ম্যান্ডেট ছিল না। তো আমরা এখন বলছি যে এই ঐক্যমত্য কমিশন দ্বিতীয় ধাপে যে আলাপ করবে, সংস্কারের পয়েন্টগুলো যেমন এর মধ্যে দিয়ে কিছুটা ফাইনাল হয়ে এসছে,
কিন্তু আমাদের এখন পদ্ধতির আলাপটাকে খুব সামনে জোরালোভাবে নিয়ে আসা দরকার, এবং সেটা অবশ্যই জনগণের মতামত যেখানে স্পষ্টভাবে আসবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যেন আমরা এই সংস্কারের প্রক্রিয়াটা শেষ করতে পারি, যেন আমাদের এই যে বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে যে অর্জন, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের হাজারো শহীদ, হাজারো আহত ভাইদের যে ত্যাগের মধ্য দিয়ে অর্জন, এই অর্জন যেন আগামীতেও বেহাত না হয়, এটার একটা প্রক্রিয়াগত আলাপটা যেন আমাদের এই দ্বিতীয় ধাপের আলোচনায় আসে, এইটা আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা প্রত্যাশা করি। কিন্তু একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের দাবি যে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো একমত হলে যে সনদ তৈরি হবে সেটি পরবর্তী নির্বাচিত দলগুলো এসে সেটি বাস্তবায়ন করবে, তাহলে সেই প্রক্রিয়া যেতে সমস্যা কোথায়? আচ্ছা, আমরা এই ব্যাপারেও আমাদের মতামত ভাবে খুব স্পষ্টভাবে প্রকাশ করেছি যে আমরা বলছি যে আগামী নির্বাচনটা জাতীয় আইনসভার নির্বাচন পাশাপাশি গণপরিষদ নির্বাচন একত্রে করা, যে একই সাথে এই দুইটা নির্বাচন বা দুইটা মোড একসাথেই প্লে করা সম্ভব। এটা দেখেন, ঐতিহাসিকভাবে এই শিক্ষাটা আমাদের কাছে আছে বা এটার একটা উদাহরণ আছে। আমরা 1970 সালের নির্বাচনটাকে যদি খেয়াল করি, সেটা একই সাথে পাকিস্তানের নির্বাচন ছিল, পাকিস্তানের শাসনতন্ত্র তৈরি করার জন্য গণপরিষদ নির্বাচন ছিল এবং সরকার গঠনের নির্বাচন ছিল। তো আমাদের কথা যে নির্বাচনটা আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন এবং আইনসভার নির্বাচনটা একসঙ্গে হোক। এতে করে হবে কি, যে জনগণের একটা ম্যান্ডেট থাকলো, আর শুধুমাত্র এখনো যেটা লাগছে ঐক্যমত কমিশনের যেই সুপারিশগুলো সকল দলের ঐক্যমতের ভিত্তিতে, সেই সুপারিশ বাস্তবায়নের জন্যই কিন্তু গণপরিষদ লাগবে। এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার। আমি মনে করি যে এটা সাস্টেনেবল করতে হলে জনগণের ম্যান্ডেটকে যদি আমরা অ্যাকনোলেজ করতে চাই, তাহলে আসলে গণপরিষদ ছাড়া আমাদের বিকল্প নাই। আচ্ছা, এই প্রক্রিয়ায় যেতে গেলে কি নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা, এবং এর সঙ্গে নির্বাচন পিছিয়ে যাওয়াটাকে একটি বিএনপি মনে করছেন এটি ষড়যন্ত্র, আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা নির্বাচনের বিরুদ্ধে না, আমরাও নির্বাচনকে ওয়েলকাম করছি। আমরাও চাই এই যে সংস্কার কমিশনের যে আলাপ আছে, এটা যত দ্রুত সম্ভব একটা ঐক্যমতের জায়গায় আসুক এবং একটা গণপরিষদ কাম আইনসভা নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কার বাস্তবায়ন হোক। কারণ আমাদের আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে যে প্রত্যাশাটা জন্ম নিয়েছে বা মানুষের পরিবর্তনের যে সুযোগ আছে, আমরা রাষ্ট্রকে নতুন করে ঢেলে সাজানোর যে সুযোগ হাতে পেয়েছি, এইটা কোনোভাবেই ধরেন একটা মাত্র ক্ষমতার হাত বদল করার জন্য তাড়াহুড়া করে এই অর্জনকে বেহাত আসলে হইতে দেওয়া ঠিক হবে না। কারণ আমাদের এই অর্জনের পেছনে যে হাজারো মানুষের জীবন, শহীদ ভাইরা আছে, আহত ভাইরা আছে, তাদের রক্তের সাথে আসলে প্রতারণা করা হবে। এটা কি ডিসেম্বরের মধ্যে সম্ভব কিনা, এই প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া বা গণপরিষদের জন্য নির্বাচন, এগুলো কি ডিসেম্বরের মধ্যে সম্ভব কিনা? দেখেন, আসলে টাইম ফ্রেম কাজের উপরে নির্ভর করছে। আমরা চাই যে যত দ্রুত সম্ভব। আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট টাইমের কথা বলছি না, আমরা বলছি যে এই কাজটা শেষ করতে হবে। আমরা সংস্কার এবং একই সাথে দেখেন এইখানে বিপুল মানুষের গণহত্যার সাথে যুক্ত, এখানে এই যে বিগত স্বৈরাচার এবং তাদের দোসররা এখনো পর্যন্ত আছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিচার প্রক্রিয়াটাও এটা দৃশ্যমান হোক, বিচারের একটা রোডম্যাপ আসুক, সংস্কারের একটা রোডম্যাপ নিয়ে আপনি আগান। নির্বাচনের টাইম নিয়ে আমাদের কিন্তু কোনো বিতর্ক নাই। আমরাও চাই যত দ্রুত সম্ভব এই নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া শেষ হোক। কারণ বাংলাদেশ একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, এই সময় আমরা নানা রকমের সংকটের মধ্যে আছি। আমরা মনে করি যে এই ট্রানজিশনাল পিরিয়ডটা যত দ্রুত সম্ভব শেষ হোক, এই চাওয়াটা আমাদের জায়গা থেকে আছে এবং আন্তরিকভাবেই আমরা সেটা চাই। জি, এই সংকট থেকে দেশ জাতি উত্তরণ করুক, এটি মানুষের চাওয়া। আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির একজন নেতার সঙ্গে, জনাব ইমরান ইমন। আমরা দেশের সংস্কার নিয়ে আলাপ করছিলাম, রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে একটু আলাপ করতে চাই। এনসিপি পুরনো রাজনৈতিক দলগুলো থেকে কতটা শিক্ষা নিয়ে সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে নিজেদের দলকে গুছালো? আসলে এনসিপি সংস্কারের মধ্য দিয়েই আসলে বলবো যে এনসিপির জন্মটা। কারণ আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে যে আমরা পুরনো ব্যবস্থার মধ্য দিয়ে আর নতুন করে আগাতে পারবো না। এই গণঅভ্যুত্থানের আগেও আমরা সংস্কারের আলাপ রাজনীতির মাঠে দেখেছি, কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে
এইটা মানুষের কাছে একটা অন্যতম আকাঙ্ক্ষার জায়গায় পরিণত হয়েছে যে যেই ব্যবস্থার মধ্য দিয়ে এইভাবে মানুষের বুকে গুলি চালানো যায়, যেই ব্যবস্থার মধ্য দিয়ে মানে ফ্যাসিবাদ হয়ে ওঠা যায়, সেই ব্যবস্থা আসলে ধরে রেখে আর নতুন করে আগানো যাবে না। তো এই সংস্কারের আলাপটা যেভাবে আমাদের সামনে এসেছে, একই সাথে রাজনৈতিক দলগুলোর জন্য আমাদের জন্য মেসেজ যে আমরা যে পুরনো ধাঁচের রাজনৈতিক কাঠামো নিয়ে চলেছি, রাজনৈতিক সংস্কৃতি নিয়েছে, এইখানে সংস্কৃতি নীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যেই সংস্কৃতির ভিত্তিতে আমাদের এখানে আসলে এই যে জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা, এটার কিন্তু অন্যতম চর্চার শুরুটা কিন্তু রাজনৈতিক দলের মধ্যে থেকেই দেখেছি আমরা। মানে দলের মধ্যেও কোনো গণতান্ত্রিক চর্চা নেই, এখানেও একটা পরিবারতান্ত্রিক আবহাওয়া দেখেছি আমরা, এক ব্যক্তির কাছেই সমস্ত নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো এর বিপরীতে আসলে আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার এবং রাজনৈতিক দলের মধ্যেও কালচারাল যে মানে চেঞ্জেস দরকার। আমরা মনে করি যে এই শিক্ষাটা আমরা গতানুগতিক রাজনৈতিক দলের মধ্যে দেখতে পাই নাই, যার ফলে দেখতে পান নাই। এই কারণে আপনাদের সংস্কার, আপনারা দল গঠন, আপনারা নিজেদের মধ্যে আপনারা এই সংস্কার চান, আপনারা বলছেন, কিন্তু আপনাদের মধ্যে কতটা সংস্কার হলো? আমরা যখন দেখছি যে যখন বিভিন্ন একইভাবে আগের মতো শোডাউনের রাজনীতি কিংবা অনেকের কাছ থেকে বা চাঁদাবাজির রাজনীতি অনেকের নামে অভিযোগ পাওয়া যায়, এর সঙ্গে এই যে মব কালচারের যে অভিযোগ উঠে, আসলে সেখানে সমন্বয়ক বা বিশেষ করে এনসিপির নেতাদের অনেককে দেখা যায় বা শোনা যায়, আসলে এই জায়গাগুলো থেকে কিভাবে আপনাদের অবস্থানটা পরিষ্কার করবেন, জাতির কাছে কি বার্তা দেবেন? আসলে যেইটা বলছেন চাঁদাবাজি কিংবা হাট দখল, মাঠ দখল, ঘাট দখল, এগুলো চলছে বাংলাদেশে, আমি বলবো যে 5 আগস্টের আগে এটা যেভাবে প্রচলিত ছিল, এটার খুব বড় পরিবর্তন আমরা এখন পর্যন্ত দৃশ্যমান হতে দেখছি না। এইটার অন্যতম কারণ আমরা মনে হয়েছে যে এখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও একটা স্থিতিশীল অবস্থার মধ্যে নাই। এখানে আমাদের পুলিশ খুব বেশি এখনও ফাংশনাল হয়ে উঠতে পারেনি, তাদের একটা বড় ধরনের রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এনসিপিকে যদি বলেন পার্টিকুলারলি, আমি বলবো যে এই ঘটনাগুলোর আমরা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি সেটা বলবো না, কিন্তু ঘটনার সংখ্যাটা এনসিপির জায়গা থেকে খুবই নগণ্য। আমরা সেগুলোকে খুব শক্তভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের এখানে দু একটা যেরকম অভিযোগ আসছে, আমরা সেই অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। জি, অনেক ধন্যবাদ। আপনারা বলছেন যে শক্ত হাতে দমন করার চেষ্টা করছেন। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন নাগরিক পার্টির এক নেতা, আপনারা দেখলেন, যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভোটের ট্রেন।